এতদিন এটা একটা অ্যাডমিশন যুদ্ধ ছিল, কিন্তু এখন এটা তো আসলে আমার অস্তিত্বের লড়াই। মানে ইচ্ছা করে জানে যে চান্স পাইনি, তাও বলতেছে এখানে চান্স পাইনি, ওইখানে পরীক্ষা দেয়নি, অমুক তো চান্স পাইছে। হাসবুন আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট। যে আমি এখন থেকে রোজা রাখবো, টানা আমি 30-40 দিনের মতো রোজা রাখি। দিন শেষে রাজশাহী আর গুচ্ছ 2টা বিশ্ববিদ্যালয়ে আমি চান্স পাই। আমি সমাজসেবায় বিশেষ অবদান রাখার জন্য 3বার আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছি এবং জাতীয়ভাবে 30টি পদক অর্জন করেছি। অনেকেই বলে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের পাশাপাশি কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া যায় না। তবে আমাদের গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের আমারই জুনিয়র আবির এই কথাটা একেবারেই ভুল প্রমাণ করে দিয়েছে। আবির গত 2021, 22 এবং 23 সালে 3বার আন্তর্জাতিক শিশু শান্তি নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল। আজ শুনে আসবো আবিরের মুখ থেকে ওর পাবলিকিয়ান হওয়ার গল্পটা। আসসালামু আলাইকুম, আমি আল আবির রায়হান। আমি এবছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 922তম এবং গুচ্ছে 1181তম পজিশন অর্জন করেছি। আমি এখন অধ্যয়নরত আছি স্বাধীন বাংলাদেশের প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার স্বপ্নের আইন অনুষদের অন্তর্ভুক্ত আলফিক অ্যান্ড ল ডিপার্টমেন্টে। 8ম শ্রেণীতে পড়া অবস্থায় আমার আইনের প্রতি ভালো লাগা শুরু হয়। তখন আমি একটা নীল নকশা আঁকি। নীল নকশাটা এমন ছিল যে বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগটি যেহেতু মানবিক বিভাগের অন্তর্ভুক্ত, আর মানবিক বিভাগের জন্য আপনার সিংহভাগ আসন কিন্তু রিজার্ভ থাকে। তো কলেজে আমি মানবিক বিভাগে পড়বো। এখন আমার পরিকল্পনা ছিল একটা ভালো কলেজে যদি আমি মানবিক বিভাগ নিয়ে পড়তে চাই, সেক্ষেত্রে আমার একটা এসএসসিতে ভালো জিপিএ প্রয়োজন। আমরা জানি মানবিকের তুলনায় সায়েন্স থেকে কিন্তু জিপিএটা একটু ভালো করা সহজ। তাই আমার পরিকল্পনাটা এমন ছিল যে আমি এসএসসিতে সায়েন্স নিয়ে একটা ভালো জিপিএ নিয়ে বের হবো। এর ফলে আমি একটা ভালো কলেজে মানবিক বিভাগে চান্স পাবো। সর্বোপরি আমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে আইন নিয়ে পড়বো। আলহামদুলিল্লাহ, আমার সেই নীল নকশাটা আজ বাস্তবায়িত। অনেকেই বলে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটির সাথে যুক্ত থাকলে নাকি পড়াশোনার ক্ষতি হয়। আমি আমার গল্পটা শেয়ার করতে চাই। আমি সমাজসেবায় বিশেষ অবদান রাখার জন্য 3বার আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছি এবং জাতীয়ভাবে 30টি পদক অর্জন করেছি। সত্যি কথা বলতে এই যে অর্জনগুলা, এগুলো আমার জন্য একটা বাড়তি চাপ হিসাবে কাজ করছিল। কারণ কোনো পরীক্ষা যদি আমার রেজাল্ট খারাপ হতো, মানুষজন বলতো যে তুমি যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটির সাথে এত জড়িত থাকো, এর জন্য তোমার পরীক্ষার রেজাল্টটা খারাপ হয়েছে। তো এটা নিয়ে আমার একটা আসলে মানে ভয়ও কাজ করছিল। আবার আমি এটা নিয়ে একটা জেদও করলাম যে আমার মানুষের এই ভুল ধারণাটাকে ভেঙে দিতে হবে। আমার অবশ্যই এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটির সাথেই একজন পাবলিকের একটা সিট অর্জন করতেই হবে। এবার আসি আই এডুকেশনের সাথে আমার পরিচয়ের গল্পে। এইচএসসি পরীক্ষার 1 মাস আগে ফেসবুক স্ক্রল করছিলাম, তখন হঠাৎ করে মহসিন ভাইয়ের একটা ফ্রি ক্লাস আমার সামনে আসে। তো ভাইয়ের ক্লাসটা আমি করি। ভাইয়ের ক্লাসটা খুবই অসাধারণ ছিল। ভাইয়া একই ক্লাসে একটা টপিকের বেসিক টু অ্যাডভান্স উনি পড়াচ্ছিলেন। যেহেতু আমি একজন মানবিক বিভাগের শিক্ষার্থী ছিলাম, আর মানবিক বিভাগের অধিকাংশ শিক্ষার্থী কিন্তু মানে সিংহভাগ শিক্ষার্থী ইংরেজিতে দুর্বল থাকে, আমিও তার ব্যতিক্রম ছিলাম না। ইংলিশ নিয়ে আমারও অনেক ভয় ছিল। কলেজে থাকা অবস্থায় অনেক টিচারের কাছে গেছি, স্যারদের বলছে স্যার আমাদের বেসিক থেকে পড়ানোর জন্য, বাট কেউই পড়ায়নি। তো ইংলিশ নিয়ে একটা ভয় আর হতাশা সবসময় ছিল। তো পরবর্তীতে যখন ভাইয়ের ক্লাসটা করলাম তখন আসলে অনেক ভালো লাগলো, কারণ একই ক্লাসে ভাই একদম বেসিক থেকে ধরে ধরে পড়িয়ে তারপরে অ্যাডভান্স মতো নিয়ে গেলেন। তখন আমি একটা সিদ্ধান্ত মনে মনে নিয়েছিলাম যে অ্যাডমিশনের ক্লাস মহসিন ভাইয়ের কাছেই করতে হবে। তো এরপরে যখন আপনার এইচএসসি পরীক্ষার কিছুদিন আগে ভাইয়া সমস্ত টপিকেরই ফ্রি ক্লাস দেওয়া শুরু করলেন। তো ভাইয়ার সব ক্লাস আমি করলাম এবং দেখলাম যে আলহামদুলিল্লাহ এটা এইচএসসিতে আমার খুব কার্যকরী ভূমিকা পালন করেছে। আরেকটা জিনিস না বললে নয়, ভাইয়া প্রত্যেকটা ক্লাস একটা ছন্দের মাধ্যমে পড়ান। আমি যদি কোনো টপিক সম্পর্কে ভুলেও যাই, যখন আমি পরীক্ষায় অ্যান্সার করতে যাব, প্রশ্নটা দেখলে ভাইয়ার যে ছন্দগুলা, এই ছন্দগুলা মাথায় চলে আসতো। তো এর জন্য আমার এই ভাইয়ের ক্লাসটা করাতে আমার অনেক উপকারিতা হয়। এইচএসসির পর এক বুক স্বপ্ন নিয়ে অ্যাডমিশন জার্নি শুরু করি। দুর্ভাগ্যবশত প্রথমেই আমার একটা হোঁচট খেতে হয়। আমার বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং 1.5 মাস হাসপাতালে ভর্তি থাকেন। এই 1.5 মাস আমি তেমন একটা পড়াশোনার সাথে যুক্ত থাকতে পারিনি, ফলে আমি আসলে অনেক পিছিয়ে পড়ি। তো এরপর আমি একটা অফলাইন কোচিংয়ের সাথে যুক্ত ছিলাম। তো 1.5 মাস পরে যখন আমি ওই অফলাইন কোচিংয়ের একটা ক্লাসে যাই, ইংরেজি ক্লাস ছিল। তো ক্লাসে যাওয়ার পরে যখন ক্লাসটা করছিলাম, আমার কাছে মনে হচ্ছিল আমি কোনো কোরিয়ান বা জাপানিজ একটা মুভি দেখছি, কারণ আমি স্যারের কোনো কথাই বুঝতে পারতেছিলাম না। অবশ্য আমার আশপাশে কিছু বন্ধু বান্ধব স্যারের সমস্ত কথা প্রশ্নের উত্তর দিতে পারছিল। তো তখন আমার কাছে একটা রিয়ালাইজ হতে থাকে যে আমার হয়তো আর এবছর পাবলিকান হয়ে উঠবে না। আমি যে পরিমাণ পিছিয়ে গেছি এটা তো আসলে কেমনে কভার আপ করবো। আমার তখন আসলে পুরো চোখে মুখে সব অন্ধকার নেমে আসে এবং ওই মুহূর্তে আমার চোখ দিয়ে আসলে পানি পড়ছিল যে আমার স্বপ্নগুলো আসলে হয়তো এবার ভেঙেই গেল। এরপর আমি বাসায় আসি। বাসায় আসার পরে এডুকেশনের ফাহাদ ভাই আমার স্কুলের সিনিয়র, তো ভাইকে আমি জানাই যে ভাইয়া আমার তো এই অবস্থা, আমি তো আসলে অনেক পিছিয়ে গেছি, 1.5 মাসের মতো পড়তে পারিনি, এখন ক্লাসে গেলাম কিছুই বুঝলাম না, এখন আমি কি করতে পারি। তখন ভাই বলো তুমি একটা কাজ করো, তুমি এডুকেশনের কোর্সটা নাও। এই এডুকেশনের কোর্স নিলে যেহেতু প্রথমে যে ক্লাসগুলো মিস তুমি করে ফেলছো সবকিছু রেকর্ডেড আছে, তো তুমি চাওয়া মাত্রই তুমি ওই সমস্ত ক্লাসগুলো আবার শুরু থেকে করে নিতে পারবা। তুমি বেশি করে এফোর্ট দাও, তাহলে তোমার ইনশাল্লাহ কভার আপটা হয়ে যাবে। তো আমার এই মানে অন্ধকারের মধ্যে আসলে এডুকেশন একটা আশার আলো হয়ে আসে। আমি একটা আশা দেখতে শুরু করি যে না, আমি অন্যদের থেকে বেশি এফোর্ট দিয়ে আমি কভারটা করতে পারবো। তো তার কিছুদিন পরে আমার পাবলিক ইউনিভার্সিটিতে অ্যাডমিশন শুরু হয়ে যায়। বিওপি, ঢাবি,
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশনটা শুরু হয়ে যায়। তো যেহেতু আমি অনেক পরে আসলে পড়া শুরু করছি, আমি খুব বেশি দূর তো অবশ্যই কভার করতে পারিনি। তো যার ফলাফল আসলে স্বরূপ আমি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ফেল হয়ে কোনো সিরিয়ালি আসেনি, মানে ফেল হয়ে যায় আর কি। তো তখন আরও হতাশা লাগে নিজের কাছে যে হয়তো বা আমি কভার করতে পারবো না বা এরকম একটা জিনিস হবে। তো সিনিয়রদের অনেকের সাথে কথা বলি, তো সবাই আমাকে বলে যে তোমার আর এখন প্রিপারেশন নেওয়ার দরকার নেই, এবারে তুমি ডিরেক্ট সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে পারো, কারণ তুমি যে এত পিছিয়ে আসো তোমার এটা কভার করা মনে হয় না আর সম্ভব হবে। তো আমিও আসলে ওটাই ভাবতে থাকি যে না, মনে হয় না আমার আর এখন এই কভার করাটা সম্ভব হবে এমন কিছু একটা। তো তখন ক্লাসের মধ্যে ভাইয়ারা আমাদের মোটিভেশন দিচ্ছিল যে তোমাদের যাদের এই পরীক্ষাগুলো খারাপ হয়েছে তোমরা হতাশ হও না, তোমরা আমাদের উপর আস্থা রাখো, তোমরা ইনশাল্লাহ যে একদম শেষ পর্যন্ত তোমরা ভরসা রাখো, তোমাদের এখান থেকে যারা আছো তোমরা পাবলিকান হয়ে যাবা। তো তখন আসলে হতাশা দূর করার জন্য আমি কোরআনের কিছু মানে আয়াতটা দেখছিলাম যাতে একটু হতাশা দূর হয়। তো আমি একটা আয়াত দেখি, আয়াতটার অর্থ ছিল এমন যে হাসবুন আল্লাহু ওয়া নিয়ামাল ওয়াকিল, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। তো আমি ওটা ভাবি যে আসলেই তো আমি যদি সর্বোচ্চ চেষ্টাটা করি শেষে তো ফলাফলটা তো আল্লাহরই হাতে, তো আমি কেন আমার সর্বোচ্চটা দিব না, আমি কেন এখনই ভেঙে পড়বো। তো এটা ভেবে আমি পড়া শুরু করি। যদিও প্রথম দিকে আমি যখন এই যে মানে এই ব্যর্থতাগুলো পরে পড়া বই নিয়ে বসছিলাম, যতই বই নিয়ে বসে আমার পড়া হচ্ছিল না। তো তখন আমি একটা চিন্তা করি যে আমি এখন থেকে রোজা রাখবো, টানা আমি 30-40 দিনের মতো রোজা রাখি, রোজা রেখে রেখে পড়া শুরু করি এবং আলহামদুলিল্লাহ এটা আমার জন্য প্রচুর কার্যকরী হয়। তারপর তো আপনার কিছু পরীক্ষা শুরু হয়, যেমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ সাস্ট 2-1টা পরীক্ষা এরপরে হয়। এরপরে পরীক্ষা চান্স না হলেও আমার একটা সিরিয়াল আসা শুরু হয়। তো তখন মানে একটু লাগে যে না সিরিয়াল তো আসছে আর কি, মানে আগে তো ফেল করতেছিলাম, এখন একটা সিরিয়াল আসতেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আপনার 1-2 মার্কের জন্য আমার চান্সটা হয় না, তো একটু আশার আলো আসে যে না আমি আগাচ্ছি, আমি একটা লেভেলে আসছি, একটা সম্ভাবনা আছে। অমন অবস্থায় যখন আপনার রাজশাহী বিশ্ববিদ্যালয় আমার হাতে আর তখন 2টা বিশ্ববিদ্যালয় পরীক্ষা বাকি ছিল, বাকি সমস্ত বিশ্ববিদ্যালয় পরীক্ষা শেষ, আমি আর কোথাও চান্স পাইনি, আমার হাতে রাজশাহী আর গুচ্ছ 2টা পরীক্ষা আমার হাতে বাকি। তো তখন রাজশাহী বিশ্ববিদ্যালয় পরীক্ষার 1 সপ্তাহ আগে আমার চাচ্চু অসুস্থ হয়ে পড়ে। আমি তখন হাসপাতালে যাই চাচুকে দেখতে। তো যখন গেট দিয়ে ঢুকলাম তখন একটা জিনিস দেখলাম যে আমার বাবা উনি ওয়েটিং যে রুম থাকে বা ওয়েটিং একটা যে চেয়ারগুলো থাকে ওখানে বসে আছেন, এবং আমাদের এক আত্মীয় আর কি ইচ্ছা করে আর কি খুঁচায় আর কি বলতেছে অ্যাডমিশন নিয়ে, যে মানে ইচ্ছা করে জানে যে চান্স পাইনি, তাও বলতেছে এখানে চান্স পাইনি, ওইখানে পরীক্ষা দেয়নি, অমুক তো চান্স পাইছে। দেখলাম যে আব্বু মাথা নিচে করে আর কি বসে আছে আর কি। তো এই জিনিসটা ভিতর দিয়ে আমার একটা নাড়া দিয়ে উঠলো যে এটা কি হইতেছে আর কি। তো এরপর আমি দ্রুত বাসায় চলে আসলাম, আমি আমার রুমে ঢুকলাম, আমি আমার টেবিলের দিকে তাকিয়েছিলাম আর নিজে নিয়ে ভাবছিলাম যে আসলে কি করতেছি বা কি হচ্ছে এটা। আমার জন্য আব্বুর এত কথা শোনা লাগতেছে, আর 2টা পরীক্ষা আছে, আমি যদি চান্স না পাই তাহলে তো আরো 1 বছরের মতো আব্বুর কথা শোনা লাগবে। এতদিন এটা একটা অ্যাডমিশন যুদ্ধ ছিল, কিন্তু এখন এটা তো আসলে আমার অস্তিত্বের লড়াই। আমি তো যত যাক আমার জন্য আমার আব্বুর মাথা নিচে করে বসে থাকা লাগবে, এটা তো সম্ভব হবে না। তো আমি এরপরে আমার রুটিনটা যেটা ছিল রুটিনটা নিয়ে বসি। রুটিনটা ছিল হলো আমার ডেইলি 8 ঘন্টা পড়ার রুটিন ছিল, তো আমি রুটিনটা ছিঁড়ে ফেলে দিই। তো আমি চিন্তা করি যে আমার হাতে যেহেতু 7 দিন আছে, আমার এই 7 দিনকে একদম সর্বোচ্চ ইউজ করতে হবে। সেই জন্য আমি এই 7 দিনকে কীভাবে 14 দিনে কনভার্ট করা যায় আমি সেই প্ল্যানটা করি। আমার 8 ঘন্টার রুটিনকে আমি 16 ঘন্টায় ট্রান্সফার করি। তো এরপরে আমি এই 16 ঘন্টা পড়তে থাকি। আই এডুকেশনের যে ফার্স্ট ক্লাস থেকে শেষ ক্লাস পর্যন্ত যতগুলো ক্লাস ছিল প্রত্যেকটা ক্লাস এই 7 দিনে আমি 3 বার করে শেষ করছি। তো 3 বার করে শেষ করার পরে আমার মধ্যে একটা কনফিডেন্স আসে যে না এইবার একটা আমি সিট আমি যাচ্ছি, আমি জানি না কোন সাবজেক্ট পাবো, উপরের দিকে পাবো নাকি, কিন্তু একটা সিট আমি কভার করে আসতেছি। তো গেলাম আলহামদুলিল্লাহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে গেলাম। অনেক ভালোই পরীক্ষা, মোটামুটি অনেক ভালো পরীক্ষা হইলো। এরপরে গুচ্ছ পরীক্ষা দিলাম, গুচ্ছ ধারাবাহিকভাবে গুচ্ছ অনেক ভালো একটা পরীক্ষা হইলো। তখন আমাদের একটা কথা না বললে না, শাহিন ভাইয়া জিকের তখন আসে আর কি, যখন আমাদের গুচ্ছ পরীক্ষা তার আগ দিয়ে আসে। তো ভাইয়া ওই গুচ্ছের যে আলাদা জিকে পড়া লাগে আমাদের সাবজেক্টের জিকে, ওটা নিয়ে অনেক ভয় ছিলাম। বাট ভাইয়া ওই একটা ক্লাস নিল, 1 ক্লাসেই শেষ, সাবজেক্টের জিকে একটা সাবজেক্টের জিকে 1 ক্লাসেই শেষ। তো এটা আসলে প্রচন্ড কনফিডেন্স দেয়, এবং পরে গুচ্ছতেও আলহামদুলিল্লাহ ভালো হয়। দিন শেষে রাজশাহী আর গুচ্ছ 2টা বিশ্ববিদ্যালয়ে আমি চান্স পাই। পরিশেষে আমি মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। এরপরে যাদের ধন্যবাদ বা যাদের শুকরিয়া জ্ঞাপন না করলে নয়, তারা হলো আমার পরিবার, আমার বাবা, আমার মা, আমার বড় ভাই। তারা সর্বক্ষণ আমার উপর আস্থা রেখেছে। তারা আস্থা না রাখলে, তারা ধৈর্যের সাথে আমাকে সুযোগ না দিলে আসলে আমার পক্ষে অ্যাডমিশনে এই কৃতিত্ব অর্জন করা অবশ্যই সম্ভব হতো না। তারপর আমি অবশ্যই সম্মানের সাথে মনে করতে চাই আমার সকল শিক্ষককে, যিনি আমার হাতে খড়ি পড়িয়েছেন, খালেদ স্যার থেকে শুরু করে আমার স্কুল গভর্নমেন্ট হাই স্কুল, কলেজ, বিএফ শাইন কলেজের সকল শিক্ষকদের। আর যাদের ধন্যবাদ না দিলেই নয়, যারা আসলে অ্যাডমিশনের পিছনের মূল কারিগর ছিল, আমাদের আই এডুকেশনের পুরো টিম। আমাদের বাংলা বিভাগে ছিল সুফিয়ান ভাইয়া ছিল, স্বর্ণ ভাইয়া ছিল,
সুফিয়ান ভাইয়ের ক্লাসগুলো আমরা এমনভাবে করাতেন ভাইয়া যে আমাদের কোনো আসলে আলাদা বই লাগবে না, ভাইয়ের ক্লাসটা নোট করলে আমাদের একদম পারফেক্টলি আনাফ। তারপরে স্বর্ণ ভাইয়া যেভাবে আমাদের গল্প কবিতা পড়াতেন, আমাদের আলাদা মানে আমার ব্যক্তিগতভাবে অন্যভাবে আর আলাদা নিজে নিজে গল্প কবিতা পড়ার কোনো প্রয়োজন ছিল না। ভাইয়া এত সুন্দর করে প্রত্যেকটা লাইনের ওয়ার্ডের ব্যাখ্যা দিয়ে গল্প কবিতাগুলো পড়াতেন আমাদের। এরপরে যদি ইংলিশ ডিপার্টমেন্টে তো মহসিন স্যারের কথা বললামই, ফাহাদ ভাই আবার কিছু আপনার ইংলিশে ক্লাস নিয়েছিলেন, ভাইও অনেক ভালো ইংলিশ পড়ান। তারপরে জিকের কথা যদি বলি, ফাহাদ ভাইয়া, জুবাইর ভাইয়া, শাহিন ভাইয়া আমাদের জিকে পড়িয়েছেন। ভাইয়ারা আমাদের স্লাইডের মাধ্যমে এত সুন্দর করে জিকে পড়িয়েছেন যে জিনিস মানে আমাদের মনে হতো যে আমরা ঘটনাটার মধ্যেই আছি। আর যদি বাইচান্স কোনো তথ্য আমরা ভুলে যেতাম, আমাদের ওই যে স্লাইডটা চোখের সামনে ভাসতো। এটা আসলে অনেক সুন্দর করে তারা পড়েছেন, এটা না বললেই নয়। এরপরে ম্যাথ আর আইকিউর জন্য তো আলিফ ভাইয়া ছিল, সাজাদ ভাইয়া ছিল, তারা আমাদের ম্যাথ আর আইকিউ ক্লাস নিয়েছেন। আর আমাকে ব্যক্তিগতভাবে ফাহিম ভাইয়া, উনি বাংলা টিচার ছিলেন, উনি আমাকে ব্যক্তিগতভাবে অনেক সাজেশন দিয়েছেন, অনেক ভাইয়ের সাথে আমার অনেক কথা হতো পড়াশোনা নিয়ে। তো পুরো আর কি এডুকেশন টিমের যারা শিক্ষক ছিলেন, যারা পিছনে ছিলেন ক্যামেরার, বা পুরো আমি এডুকেশনের সাথে জড়িত সকলকে আসলে ধন্যবাদ দিতে চাই, কারণ তাদের এই অক্লান্ত পরিশ্রমের যদি তারা না করতো, তারা যদি সঠিক পথ না দেখাতো, অবশ্যই আমি আজকে এই জায়গায় দাঁড়াতে পারতাম না। এরপরে আমি আসলে আমার বন্ধুদের একটু মেনশন করতে চাই, কারণ আমার যে মেন্টাল স্ট্রং থাকার পিছনে তাদের একটা বড় অবদান আছে। আশিক, সালিম, মেহেদি, দিহান, শ্রেয়ান, ওদের একটা অনেক বড় অবদান আছে। কারণ আমি যখন হতাশ ছিলাম, ওরা বলতেছিল যে তুই পারবি, তুই চেষ্টা করতে, আমরা তো দেখতেছি তুই পারবি ইনশাল্লাহ। এটা অনেক বড় একটা বিষয়। আমি শেষে আমার অনুষ যারা আছে তাদের জন্য একটা কথাই বলতে চাই, তোমরা যদি পাবলিকিয়ান হওয়ার স্বপ্ন মন থেকে দেখে থাকো, ইনশাল্লাহ তোমরা এডুকেশনকে একদমই মানে কোনো কথা ছাড়াই ভরসা রাখতে পারো। এডুকেশনই একমাত্র প্ল্যাটফর্ম যাদের প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য আলাদা আলাদা টিচার রয়েছে। যেমন জাহাঙ্গীরনগর, জগন্নাথ, বিওপি, এরকম সমস্ত বিশ্ববিদ্যালয় থেকে আলাদা আলাদা ভাইয়েরা আছেন। একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে গেলে অবশ্যই ওই বিশ্ববিদ্যালয়ে কিছু সিক্রেট বিষয় থাকে, বা একটা মানে ওই বিষয় কেন্দ্রিক একটা আলাদা প্রিপারেশন লাগে। এই এডুকেশনে আমাদের যারা টিচার ছিল, তারা এক এক বিশ্ববিদ্যালয় হওয়ার কারণে যখন যে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হচ্ছিল, তারা সেই বিশ্ববিদ্যালয় সম্পর্কে অনেক কিছু আমাদের বলতে পারছিল, যেটা আসলে প্রচন্ড কার্যকরী বিষয়। ফাহাদ ভাই বলতে পারছিল যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু এমন হবে, এটা কিন্তু আলাদা হবে। তারপরে আলিফ ভাই বিউপি নিয়ে বলতে পারছিল, শাহিন ভাই জগন্নাথ নিয়ে বলতে পারছিল, তারপরে সুফিয়ান ভাই বা মহসিন ভাই ঢাকা ইউনিভার্সিটি নিয়ে বলতে পারছিল। তো এটা কিন্তু আসলে অনেক একটা কার্যকরী বিষয় বলে আমি ব্যক্তিগতভাবে অবশ্যই মনে করি। এই কম্বিনেশন ছাড়া আসলে মানে একজন বিশেষ করে আর্টসের স্টুডেন্টের কোনো প্ল্যাটফর্মে যাওয়া আমার মনে হয় না আসলে উচিত। আমি ব্যক্তিগতভাবে যদি আমার আপন ছোট ভাই হয়, আমি তাকে এটাই বলবো যে যেইখানেই এডুকেশন, যদি কোথাও তুমি এই কম্বিনেশন পাও, তুমি সেখানে যাও। কিন্তু আমার দেখার মতো আমি এডুকেশন ছাড়া কোথাও দেখিনি যে যেখানে এরকম একটা কম্বিনেশন টিচার প্যানেল আছে আর কি। সবার জন্য শুভকামনা, দেখা হবে বিজয়।